আমার একটা আগাগোড়াই ইচ্ছা ছিল যে দোল পূর্ণিমাটা অন্য কোথাও অন্যভাবে কাটানোর। আর খুবই ইচ্ছা ছিল যে নয় বৃন্দাবন নয় মায়াপুরে কাটানোর। বাট সেই ইচ্ছাটা যে ভগবান এইভাবে পূর্ণ করে দেবে সত্যিই ভাবতে পারিনি। আগের দিন রাত্রিবেলায় আমাদের প্ল্যান হয়, কথা হয় যে যাওয়া হবে, বাট সেটা যে সাকসেসফুল হবে সেটা কখনো ভাবিনি। কারণ সত্যি বলতে গেলে আমার প্ল্যানিং করা জিনিসগুলো কখনো হয় না, বাট দিনের দিনের জিনিসগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। তো দেখতেই পেলে 4:30 মতো বাজে, আমি একদম রেডি হয়ে গেছি। সো হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকের আমরা যাচ্ছি বৌদি, দাদা, আমার বড় মামি, বৌদির বোন আর বৌদির মাসি আর মা। তো সবাই মিলে আমরা মায়াপুরে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করব যে মায়াপুরে দোল উৎসব কেমন পালন করা হয়। তাড়াতাড়ি করে দৌড়ে এসে বসে পড়েছি কৃষ্ণনগর লোকালে, যেটা শিয়ালদা থেকে ছাড়ে। আর তাড়াহুড়ো করলাম এই কারণে, কারণ ট্রেনটা দাঁড়িয়ে ছিল। এই ট্রেনে আমাদের ওঠার কথা ছিল না, আমরা পরের ট্রেনটায় যেতাম। বাট সত্যি বলতে গেলে ভগবান আছে সঙ্গে, এই ট্রেনটায় যদি না বসতাম পরের ট্রেনটা ক্যান্সেল ছিল। দাদাকে যেহেতু খুব সকাল টেনে তুলে আনা হয়েছে, তাই দাদার পেয়েছে এখন খিদে আর ঘুম। তাই ওর দশা দেখে বৌদি হাসছে আর ও বলছে যেমন টেনে তুলে এনেছিস আমায়, তেমন পাউরুটি আর লাড্ডু খাওয়াতে হবে, যেটা ট্রেনে ওঠে। তো যথারীতি আমাদের শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ছেড়ে দিয়েছে। প্রভুর নাম নিয়ে আমাদের 2 ঘন্টার জার্নি শুরু করলাম। মনে হয় 2 ঘন্টা কি 3 ঘন্টাই লাগে, আমরা অত হিসাব করিনি। তবে ট্রেনে বসে থাকতে থাকতে এত টায়ার্ড লাগছিল কি বলবো। কৃষ্ণনগর যখন ঢুকছি তার আগে এই পরিবেশটা নজরে এলো, তাই একটু ভিডিওটা নিলাম। দেখো আমাদের এখানে কি গরমটাই না পড়ে গেছে, কিন্তু অথচ ওখানে এখনো কুয়াশা আছে, এখনো কুয়াশা পড়ছে আর একটু ঠান্ডা ঠান্ডা ভাবও ছিল। পুরো ট্রেন জার্নিতে একে অপরের কাঁধে মাথা দিয়ে শুয়ে আস্তে আস্তে বর্ষা আগের দিনকে হোলি খেলেছিল, তো সেই রংটাই আমার কানে লেগে গেছে। স্টেশন ঢুকবে তাই সবাই এখন উঠে একটু ব্যাগপত্র, নিজেদের সাজ পোশাকটা ঠিক করে নিচ্ছি। আর বলছিলাম না প্ল্যান ক্যান্সেল হওয়ার কথা, জাস্ট স্টেশনের ভিড়টা দেখো। মানে যত যা লোক ছিল ট্রেনে, মনে হয় এই কৃষ্ণনগর স্টেশনেই নেমেছে। হ্যাঁ জানি একটা উৎসবের মুহূর্ত, বাট সত্যি বলতে গেলে এত ভিড় আমি এর আগে কখনো দেখিনি। আর এটা দেখবো না এটাও স্বাভাবিক, যে একটা উৎসবের মরশুমে সবাই যাচ্ছে মায়াপুরে। সেই কারণেই বাড়ির তরফ থেকে আমাদেরকে সবাই বলেছিল যে তোরা এই টাইমে যাস না, কিন্তু কি করব বলো, প্রভু এমন ডেকেছে যে আমাদের যেতেই হলো। আমরা সব জানি আমাদের অনেক কষ্ট হয়েছে, আমরা জানি যে এই হবে, এই পাবো না, এই অনেক কিছু হবে, কিন্তু কি করবো বলো। স্বয়ং রাধারানী তার মনকে সামলে রাখতে পারতেন না তেনার ডাকে, আর আমরা তো সামান্য মানুষ, আমরা কি করে তার ডাক ফেরাই। তাই চলেই এলাম। মাথা পিছু 40 টাকা ভাড়া দিয়ে টোটোতে এখন দাঁড়িয়েছি ঘাটের লাইনে। আর এটা হচ্ছে সেই স্বরূপগঞ্জ ঘাট যেটাতে আমরা অনায়াসে চলে যেতাম। আজকের উৎসবের মরশুমে এত ভিড় হয়েছে কি বলবো। যাই হোক, তো দেখতে দেখতেই ওয়েট করতে করতেই চলে এসেছে আমাদের নৌকা, আর সেটাতে আমরা উঠেও পড়েছি। নৌকা তো দেখতে পাবেই না, শুধুই মানুষকেই দেখতে পাবে। যাকেই দেখো সেই যাচ্ছে মায়াপুরে, আর যাবে নাই বা কেন। ইচ্ছা তো সবারই করে যে দোল উৎসবটা একটু প্রভুর সাথে কাটাই, কিন্তু সত্যি বলতে জানো তো মায়াপুরে সেইভাবে দোল উৎসবটা হয় না। কেন হয় না সেটা তোমাদেরকে নয় এর পরেই বলছি। সেদিনকে যে এত বেশি রোদ উঠেছিল কি বলবো, গা জ্বলে যাচ্ছিল। যাই হোক, দেখতে দেখতে আমরা এক ঘাট থেকে আর এক ঘাটের দিকে চলেই এলাম। সকালে কেউ কিছু খেয়ে আসিনি, তাই আগে একটু খেয়ে নিলাম, কারণ এরপরে না খেলে যে রোদটা আমরা মাথায় পেয়েছি, একে একে রাস্তাতেই শুয়ে পড়তাম। তাই বেশি রিস্ক না নিয়ে একটুখানি খেয়ে নিলাম। সত্যি বলতে গেলে প্রত্যেক কটা হোটেলের দশা খুবই খারাপ, কারণ মানে এত মানুষের ভিড় হয়েছে যে জায়গা পাওয়া যাচ্ছে না। অনেক কষ্টে জায়গা পেয়ে একটু খেয়ে দিয়ে এখন যাচ্ছি হেঁটে হেঁটে, কারণ এখান থেকে যে টোটো বা বাসটা তোমরা পেতে সেটা বন্ধ করে দিয়েছে এত মানুষের ভিড়ে। মানে গাড়ি সামাল দিতে পারছে না, ওদের গাড়ি কম পড়ে গেছে মানুষের ভিড়ে। আমি আর বর্ষা কোনো দিকে না তাকিয়ে, কে পেছনে আছে আমাদের কে নেই কিছু না ভেবেই তাড়াহুড়ো করে পা চালাতে শুরু করেছি মেন মন্দিরের দিকে। কারণ এতটা রোদ ভাববার বাইরে, তার মধ্যে মানুষের গ্যাদারিং, মানে এত অস্বস্তিকর গরম কি বলবো। তো যে হোক করে তাড়াহুড়ো করে ওকে নিয়ে আমি চলে যাচ্ছিলাম মেন মন্দিরের দিকে। তো দেখতেই পাচ্ছ মন্দির দেখা যাচ্ছে, চলেই এসেছি। আর দেখো প্রথম গেট
কি বীভৎস জনসমুদ্র, তো খালি দেখো। মানে আমরা যারা এমনি টাইমে এসেছি এখানে তারা কল্পনাই করতে পারি না যে একটা ওকেশন পারপাস এত ভিড় হতে পারে। অন্তত আমার তো এটা ফার্স্ট টাইম, আমি কল্পনা করতে পারি না এত ভিড়। কারণ সাধারণত জানি হোলি মানে যে যার বাড়িতেই কাটায়, যে যার ফ্যামিলির সাথেই কাটায়, কিন্তু এখনকার হোলিটা একটু আলাদাই রকমের দেখছি। প্রায়শই মানুষেরাই মনে হয় নিজেদের ফ্যামিলিকে নিয়ে মায়াপুর ধামে চলে এসেছে। চারিদিকের পরিবেশ দেখে যা বুঝলাম যে অনেকেই আগের দিন রাত্রিবেলা এসেছে বা আগের দিন সকালবেলা এসেছে, কারণ এখানে হচ্ছে হরিনাম সংকীর্তন হয় সবসময়। সেখানে মানুষেরা কিন্তু বসে সংকীর্তন শোনে, কিন্তু সেখানে বাঙালির ধর্ম, গামছা, সায়া, শাড়ি সব ফেলে যে যার মতো আছে। মানে যে যেখানে পেরেছে সেখানে বসে রেস্ট নিচ্ছে, সেখানেই ছিল সারা রাত। আর যে বড় চাতালটা আমরা জানি এখানে আছে, সে চাতালে তো গা গলাতেই পারবে না, এক টুকরো পা রাখারও জায়গা নেই। সবাই মিলে হেঁটে হেঁটে আমরা আগে একটা ছায়া মতো জায়গা দেখে বসলাম, কারণ সবারই প্রায় শরীরের হালটা খুবই খারাপ হয়ে পড়েছে। কারণ কেউ একটাও আমরা ছাতা আনিনি ভুল করে। সো পুরো রোদটা মাথায় লাগাতে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। তো দেখতেই পাচ্ছ যে যে যেখানে পেরেছে সেখানে আছে। মানে চারিদিকে এত ভীষণ লোক, যে যেখানে পারছে এক টুকরো ছায়া দেখতে পেয়ে সেখানেই বসে পড়ছে। তো ফাইনালি একটু রেস্ট নিয়ে আমরা এখন যাচ্ছি খেতে, মানে মহাপ্রসাদ পেতে। 50 টাকার কুপন কেটেছিল মামি। আর এখানে না হয়তো আজকের দিনে, আমার ঠিক জানা নেই, আজকের দিনে হয়তো ওই 50 টাকার কুপনটাই ছিল। তো সবাই এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ যে কেমন বীভৎস লাইন পড়েছে। ঠিক শিলা প্রভুপাদের সমাধি মন্দিরের উল্টো দিকেই এই প্রসাদটা দিচ্ছিল। ফাইনালি লাইনটা দেওয়ার পর আমরা চলেই এলাম প্রসাদ কক্ষে একদম সামনে। আর সত্যি বলতে গেলে মন্দির দর্শন না করে আগে প্রসাদ পেতে এলাম, কারণ এটা 1টা অবধি বলছিল নাকি থাকবে, এরপরে আর প্রসাদ দেবে না। তো যেহেতু আমাদের আর খাওয়ার অপশান নেই অন্য কোথাও, তো সেই জন্য আগে প্রসাদটা পেতে এলাম। প্রসাদ পাওয়ার পর তারপর মন্দিরের দিকে যাব। আর এমনিতেও মন্দিরে অনেক ভিড় হয়েছে আর লাইনও প্রচুর পড়েছে, কিন্তু যখন আমরা প্রসাদ পেয়ে মন্দিরের দিকে গেছি তখন কিন্তু লাইনটা একদমই ছিল না। তো প্রথমেই আমাদের খিচুড়ি ভোগ দিয়েছে, এরপরে যে ভোগগুলো দিয়েছিল সত্যি বলতে গেলে আমি একদমই ভিডিও নিতে পারিনি। প্রসাদে ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি আর পুঁইশাক কুমড়োর তরকারি। তো এখন মন্দির দর্শন করে চলে এসেছি। আমি আর বর্ষা গিয়ে তো খুব নেচেছি। পুরো জার্নির যে এত ধকলটা, সত্যি বলতে মন্দিরের ভিতরে ঢুকে প্রভুর মুখটা দেখতেই একদম সব কিছু ঠিক হয়ে গেছে। নাচতে নাচতে মনে হচ্ছিল 2 মিনিট আগে নাকি এই আমার মাথা যন্ত্রণা ছিল। সত্যি বলছি ভেতর থেকে যে এত শান্তি পেয়েছি। আরে তোমাদের বলি যে সেদিন দোল খেলাটা হয়নি কেন। প্রথম কথা, ওখানে নিষেধ ছিল যে মন্দিরের ভিতরে আর ক্যাম্পাসের ভিতরে দোল খেলা অ্যালাউ নয়। আর দ্বিতীয়তম কথা, এই যে বাঙালির এত ভিড় আর বাঙালির স্বভাব সব জায়গায় নোংরা করা, তো আমার মনে হয়েছে এটাই স্পেসিফিক কারণ হতে পারে যে কারণে ওরা দোল খেলতে বারণ করেছে। হ্যাঁ, তবে হয় না এমনটা কিন্তু নয়। আমি অনেকের ব্লগেই দেখি যে মায়াপুরে খুব সুন্দরই দোল খেলা হয়, কিন্তু বৃন্দাবনের দোল খেলার মতো কিন্তু নয়। যাই হোক, তো কথা বলতে বলতে চলেই এসেছি স্টেশনে। স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি। লাইফে সব কিছুই একবার এক্সপিরিয়েন্স করা ভালো। তো আমার তো দোল পূর্ণিমার একটা এক্সপিরিয়েন্স হলো মায়াপুর ধামে। তো তোমরা জানিও তোমাদের হোলি কেমন কেটেছে। সত্যি বলতে গেলে আমার পুরো জার্নিটাতে খুব কষ্ট হলেও যখন মন্দিরে ঢুকে তাদের দর্শন হলো তখনই সব কষ্ট দূর হয়ে গেছে। আর এখন আবার সেই 2 ঘন্টার জার্নি শুরু হয়ে গেল। আর সেই জার্নিতে একটু খেতে খেতে, গল্প করতে করতে, ঘুমাতে ঘুমাতে পৌঁছেই গেলাম আমাদের গন্তব্যস্থানে। পুরো জার্নিতে ক্লান্ত হয়ে আসার পর যখন তুমি তোমার নিজের এলাকায় বা নিজের জায়গায় ঢুকে যাও তখন একটা আলাদা লেভেলের এনার্জি পাও। এটা কি তোমাদের কারোর সাথে হয়? আমার সাথে তো হয়ই। মানে দোল খেলিনি তো কি হয়েছে, আমাদের স্টেশনে নেমে কিন্তু আমরা সপরিবারে এরকম আবিরে ভূত হয়ে এসেছি। তোমরা জানিও তোমাদের হোলি কেমন কাটলো। আমার তো প্রভুর সাথে কেটে গেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই।